অ্যানেস্থেসিয়া ইন টফ আমরা যদি নন কার্ডিয়াক সার্জারিতে আমরা আরএল শান্ট মানে রাইট টু লেফট যে শান্ট এইটা আমরা বাড়তে দিব না। আমরা কিভাবে এটা ম্যানেজ করব? প্রি অপারেটিভ প্রিপারেশনে আমরা এভয়েড ডিহাইড্রেশন। আমরা ডিহাইড্রেশন এভয়েড করব অরালি অর আইভি ফ্লুইডস দিয়ে। ক্রাইং ক্যান লিড টু টেট স্পেলস। এজন্য হচ্ছে আমরা ক্রাই করতে দিব না বা এক্সারসাইজ করাবো না বাচ্চাদেরকে এবং বিটা ব্লকার্স কন্টিনিউ করব। ইউজুয়ালি টফের বাচ্চারা বিটা ব্লকার্স পায়। ইন্ডাকশন এইখানে কেটামিন চয়েস অফ ইন্ডাকশন এজেন্ট। অনেক সময় কেটামিন দিয়ে মেইনটেইনও করা হয় টেট্রোলজি অফ ফ্যালটে। কারণ কি? এটা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি মেইনটেইন করে বা বাড়ায় এবং এটা এসভিআর মানে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স প্রিজার্ভ করে। কারণ হচ্ছে অ্যানেস্থেসিয়া আমরা যদি ভোলাটাইল বা প্রোপোফল ইউজ করি বা থায়োপেন্টাল সোডিয়াম ইউজ করি এটা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাইতে পারে, ভ্যাসোডাইলেশন করতে পারে এবং তখন রাইট টু লেফট শান্টিং হইতে পারে। ইন্ডাকশন আমরা সেভোফ্লোরিন দিয়ে করতে পারি, কিপিং ইন মাইন্ড দ্যাট উই উইল নট ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার অফ দ্য পেশেন্ট। আমরা সিস্টেমিক অক্সিজেনেশন থ্রু SpO2 and through ABG আমরা সিস্টেমিক অক্সিজেশনটা মেইনটেইন করব। মেইনটেন্যান্স অফ অ্যানেস্থেসিয়া oftenly আমরা নাইট্রাস দেই উইথ অক্সিজেন। কেটামিন দিয়ে মেইনটেইন করতে পারি কিন্তু নাইট্রাস FiO2 কমায় মানে হচ্ছে সেকেন্ড গ্যাস ইফেক্ট দ্বারা। এজন্য হচ্ছে নাইট্রাসও দেওয়া হয় না যদি কেটামিন দিয়ে মেইনটেইন করা হয়। অ্যানালজেসিয়া যেহেতু মেইনটেইন হয়ে যায়। কন্ট্রোল ভেন্টিলেশনে আমরা রাখি। কন্ট্রোল ভেন্টিলেশনে যদি এক্সেস পজিটিভ এয়ারওয়ে প্রেশার থাকে তখন কিন্তু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যেতে পারে। এটা আমরা চাই না। তো আমরা কন্ট্রোল ভেন্টিলেশন করার সময় আমরা এক্সেসিভ টাইডাল ভলিউম বা এক্সেসিভ এয়ারওয়ে প্রেশার তুলব না। ইন্ট্রাভাস্কুলার ভলিউম মাস্ট বি মেইনটেইনড। একিউট হাইপোভলিমিয়া যদি থাকে তাহলে আরএল শান্ট বেড়ে যাবে, রাইট টু লেফট শান্ট বেড়ে যাবে। আবার যদি খুব বেশি হাইপারভলিমিয়া হয় তখন লেফট টু রাইট শান্ট হবে, আবার পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা থাকে। একটু আগে বলছিলাম যে প্যারাডক্সিক্যাল এয়ার এম্বোলিজম এখানে হবে হলো সিস্টেমিক এয়ার এম্বোলাইজেশন হইতে পারে যদি আমি বাতাস দিয়ে দেই থ্রু এয়ার টিউবিং। আমি বাতাস যদি মনে করেন 10-20 ml যদি চলে যায় তখন প্যারাডক্সিক্যাল এয়ার এম্বোলিজম বা এয়ার এম্বোলিজম হইতে পারে। আমরা যদি সিস্টেমিক ভাস্কুলারাইজেশন কমে যায় তাহলে আমরা ফিনাইলেফ্রিন ইউজ করব। ওয়াই নট এফিড্রিন? ফিনাইলেফ্রিন হার্ট রেট কমায়, বিপি বাড়ায়। সেজন্য হচ্ছে আমরা ফিনাইলেফ্রিন চয়েস অফ এজেন্ট এবং এটা একটা আলফা অ্যাগনিস্ট এজেন্ট। আমরা টফ রিপেয়ার করার পরে কিছু কমপ্লিকেশনস হইতে পারে যে হচ্ছে ভিএসডি ক্লোজ করার পরে ভেন্ট্রিকুলার কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। কারণ হচ্ছে ভিএসডি একটু আগে বলছিলাম যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ভিতরে মানে এভি নোড থাকে। তো এভি নোড ইনজুরি হতে পারে, সেই কারণে ভেন্ট্রিকুলার কার্ডিয়াক ডিসরিথমিয়া হতে পারে। এট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটার হতে পারে আরএ ওভারলোড হওয়ার কারণে বা লেফট এটিএম ওভারলোড হওয়ার কারণে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক হইতে পারে। কমপ্লিকেশনস অফ অ্যানেস্থেসিয়া ইন টফ আমাদের কি কারণে হয়? এসভিআর ডিক্রিজ আমরা তো বাড়ায় রাখবো, যদি কমে যায় কি কারণে হইতে পারে? সেটা ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস আমরা এভয়েড করব। হিস্টামিন রিলিজ করে যে ড্রাগস গুলো সেটাও আমরা এভয়েড করব, সেগুলাই ভ্যাসোডাইলেট করে। যদিও অ্যাজমোলল হাইপারসাইনোটিক অ্যাটাকে বলা হয়েছে, কারণ হাইপারসাইনোটিক অ্যাটাকে হার্ট রেট বেশি থাকে, অ্যাজমোলল বিপি কমায় না, এটা বেসিক্যালি হার্ট রেট কমানোর এজেন্ট। আমরা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তখন আমরা ইন্টারমিটেন্ট পজিটিভ এয়ারওয়ে প্রেশার কারণে পিভিআর বেড়ে যেতে পারে। পিপ বেশি থাকলে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার মানে পিপ যদি বেশি থাকে তখন পিভিআর বেড়ে যেতে পারে। নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার যদি থাকে তখনও বেড়ে যেতে পারে। ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি হয় ডিউ টু সার্জিক্যাল স্টিমুলেশন এবং আয়োনোট্রপিক এজেন্টস এর কারণে, সেটাও কিন্তু কমপ্লিকেশন যে হচ্ছে যে রাইট টু লেফট শান্টিং হইতে পারে। এখন তাইলে আমরা কেটামিন যদি দেই, কেটামিন কিন্তু মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়াবে। এইজন্য হচ্ছে কেটামিন কিছুটা আন্ডার ডোজিং করা হয় যেন মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি না বাড়ায় কিন্তু এসভিআর যেন মেইনটেইন করে।